আচ্ছা, আজকে আবার হাজির পলিটির একটা এমসিকিউ সেশন নিয়ে। জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেসে পলিটি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এবার এটা অনেকেই পড়ে প্রথমবার, সেই জন্য অনেকে ভয় পায়। তো সেই ভয়টা আস্তে আস্তে কেটে যাবে। তার কারণ হচ্ছে আমি আছি, চেষ্টা করব আমার তরফ থেকে যতটা যা মোটামুটি পরীক্ষা ওরিয়েন্টেড চেষ্টা করব তৈরি করে দেওয়ার। আচ্ছা, ইজি টু লার্নিং যেখানে তুমি ভিডিওটা দেখছো সেই ইউটিউব চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে রাখো। যদি তুমি টেকনিক্যাল ওরিয়েন্টেড হও, আরআরবি, এলপি, আরআরবি জেই, এসএসসি জেই অলরেডি আমাদের কিছু ব্যাচ চালু হয়েছে, তো সেখানে পারলে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে জয়েন করতে পারো। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে কি করবে, সেখানে গিয়ে জয়েন করে আমাদের যে কমিউনিটিটা তৈরি হয়েছে, প্রায় 800-র কাছাকাছি স্টুডেন্ট রয়েছে। ইজি টু লার্নিং বলেই সার্চ করবে, পেয়ে যাবে। তো সেখানে গিয়ে জয়েন হয়ে থাকো। এই ক্লাসগুলোর পিডিএফ বা অন্যান্য ফ্রি কন্টেন্ট যা থাকে পিডিএফ মোটামুটি ওখানে চাইলে পেয়ে যাবে। স্যারদের নাম্বার দেওয়া আছে। কোনো কোর্স সম্বন্ধে কিছু জানার থাকলে পরে স্যারদেরকে ফোন করতে পারো। আচ্ছা, আপাতত পলিটির যে এমসিকিউ সেশন সেটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে রাইট টু এডুকেশন টু চিলড্রেন ইন ইন্ডিয়া সেটাকে দেওয়া হলো, রাইট দেওয়া হলো। কাদের জন্য এডুকেশন দেওয়া হচ্ছে? চিলড্রেনদের জন্য। মনে রাখবে এটা সবসময়, ঠিক আছে। এর আগে কিন্তু রাইট ছিল না, এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে ঢুকে গেল। কততম অ্যামেন্ডমেন্ট? 86 অ্যামেন্ডমেন্ট 2002 সালে এলো, ঠিক আছে। তারপরে ন্যাশনাল যে এডুকেশন সিস্টেম, ঠিক আছে, আর মানে রাইট টু এডুকেশন বলে যে একটা অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, সেই আইনটা কিন্তু এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই স্ট্রং হলো। আরো ছিল কিন্তু ভলেন্টিয়ারি ছিল, যে দিতে পারো নাও দিতে পারো। কারণ সবসময় একটা জিনিস দেখবে, আমাদের 1947-এ ভারত স্বাধীন হয়েছে, তারপর থেকে কিন্তু 2002 এতটা টাইম লেগে গেল চাইল্ড এডুকেশনকে কম্পালসারি করার জন্য। তার কারণটা হচ্ছে আমাদের কাছে ফান্ডিং ছিল না। এখন কিন্তু এটা মোটামুটি মানে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে চিলড্রেন এডুকেশন। এবার কত থেকে কত? 6 থেকে 14 বছরের বাচ্চাদের কিন্তু কম্পালসারি ফ্রি, ঠিক আছে। তুমি যদি যে পড়াশোনা করে এসছো দেখো ফ্রিতে পড়ে এসছো, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়েছিল। এছাড়াও এই অ্যামেন্ডমেন্টে আরো 3টে জিনিস হয়েছে এক্সট্রা। কি কি? একটা তো সবই এডুকেশন রিলেটেড, একটা হচ্ছে আমি বললাম ফান্ডামেন্টাল রাইটস একটা যোগ হলো, সেটা হচ্ছে 21-এ। লিখে রাখবে খাতার মধ্যে এগুলো, ঠিক আছে। 21-এ যোগ হলো। এছাড়া ডিপিএসপি একটা অ্যাড হয়েছে, পরের স্লাইডে সব লিখেও দেওয়া আছে, জাস্ট তুমি নিজের মতন করে আগে গুছিয়ে লিখে নাও। ডিপিএসপি 45 সেটাকে অ্যাড হয়নি, সেটা জাস্ট চেঞ্জ হয়েছে ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে, চেঞ্জ হয়েছে। আর কি হয়েছে? আরেকটা ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 11, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিজের জন্য আর্টিকেল যত পারবে রিভিশন করো, তাহলে এই জিনিসগুলো অ্যাড হবে। ফান্ডামেন্টাল ডিউটিজের জন্য আর্টিকেল কত? 51A, ঠিক আছে। দেখো যেটা বললাম সেটাই এখানে লিখে দেওয়া আছে। জাস্ট এটা স্ক্রিনশট নেবে, পিডিএফ যখন দেবো তখন দেবো, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রাখবে, কি বলছে সেগুলো জাস্ট দেখবে। কারণ পরীক্ষায় তোমাকে এরকম করতে পারে কোশ্চেন যে 86 অ্যামেন্ডমেন্টে কটা অ্যাড করলো আর কটা চেঞ্জ করলো। তো অ্যাড করেছে 2টো আর চেঞ্জ হয়েছে একটা। কোনটা কোনটা বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আচ্ছা চলো পরের কোশ্চেনে যাই। ইন হুইচ ইয়ার সিকিম ওয়াজ ইনক্লুডেড ইন নর্থ ইস্টার্ন কাউন্সিল? নর্থ ইস্টার্ন কাউন্সিল কি জিনিস? ধরো আমাদের যে 7 সিস্টার বলা হয়, বেসিক্যালি নর্থ ইস্টার্ন কাউন্সিলের মধ্যে 8টা স্টেট রয়েছে। 7 সিস্টার যেটা আছে তাদের যাতে ইকোনমিক ডেভেলপমেন্টটা আছে সেটা যাতে বাকি স্টেটদের মতন এগোতে থাকে, সেই জন্য নর্থ ইস্টার্ন কাউন্সিল নিজেদের মধ্যে ইন্টার স্টেট যে বাণিজ্য, ঠিক আছে, বিজনেস থেকে শুরু করে যাবতীয় যা সেট আপ, সেটা যাতে আরো ভালোভাবে স্মুথলি হয়। তো সিকিম কোন বছর অ্যাড হলো নর্থ ইস্টার্ন কাউন্সিলে? 2002 হবে উত্তর। প্রথমত উত্তরটা আগে জেনে নাও, তারপর নর্থ ইস্ট কাউন্সিল কবে তৈরি হয়েছে সেটাও তোমাকে জানতে হবে। 1971-এ কিন্তু নর্থ ইস্ট কাউন্সিল নিয়ে একটা অ্যাক্ট এলো, ঠিক আছে, নর্থ ইস্টার্ন, ঠিক আছে, কাউন্সিল অ্যাক্ট 1971 প্রথমত এটা। এবার হচ্ছে সেট আপ কবে হলো? 7 নভেম্বর। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন, হ্যাঁ, মানে এমন না যে ভেবো না খুব ডিটেলিং। 7 নভেম্বর 1972 শিলং। শিলং কোথায়? কমেন্ট করে জানিও যে শিলং কোথায়। আচ্ছা, সেখানে কিন্তু এই ডেটটাতে নর্থ ইস্টার্ন কাউন্সিলটা সেট আপ হলো, ঠিক আছে, বা এক্সিকিউট করলো, এখানে লিখে দেওয়া আছে সমস্ত কিছুই। এবার হচ্ছে একটা জিনিস হচ্ছে সিকিম অ্যাড হলো কত সালে? 23 ডিসেম্বর 2002। 23 ডিসেম্বর 2002, ওকে স্যার। আচ্ছা, 2002-এ মডিফিকেশন হয়েছে। আচ্ছা, এখন কিন্তু আর একটা কোশ্চেন জেনে রাখো, 7 সিস্টার রয়েছে, তার সাথে ত্রিপুরাও কিন্তু এই নর্থ ইস্টার্ন কাউন্সিলের একটা অন্তর্ভুক্ত রাজ্য। আচ্ছা, এবার দেখো কি কোশ্চেন করেছে, কোশ্চেনগুলো বুঝবে তাহলেই পারবে, ঠিক আছে। আর ভেতর থেকে যেন ওই কোয়ারিগুলো জাগে যে আচ্ছা এটা হয় তাহলেই হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য আলটিমেট ডিফেন্ডার অর গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস? ঠিক আছে,
ফান্ডামেন্টাল রাইটস কি জিনিস, 12 থেকে 35 তক যে আর্টিকেলটা রয়েছে, পার্ট কততে রয়েছে, পার্ট 3-তে। আমাদের যে কনস্টিটিউশনের বই সেখানে কিন্তু পার্ট 3-র মধ্যে রয়েছে, যাকে বলা হয় ম্যাগনা কাটা। ঠিক আছে, ম্যাগনা কাটা অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন 12 থেকে 35 এই আর্টিকেলগুলো রয়েছে। এবার হচ্ছে এই গ্যারেন্টিটা দেয় কে? ফান্ডামেন্টাল রাইটস যে তোমার হনন করলে তোমাকে যে গ্যারেন্টি সেটা দেয় কে? সুপ্রিম কোর্ট দেয়। ঠিক আছে, ওই জন্য বলা হয় গার্জিয়ান অফ সুপ্রিম কোর্টকে গার্জিয়ান অফ ফান্ডামেন্টাল রাইটসও বলা হয়। কততম আর্টিকেলে দেয় সেটা? 32তম আর্টিকেলে। ঠিক আছে, আর্টিকেল 32। ব্যাপারটা বোঝো, তোমার যদি কোনো ফান্ডামেন্টাল রাইটস যাবতীয় যা আছে ইকুয়ালিটি থেকে শুরু করে যে কোনো কিছু যদি হনন হয়, তাহলে তুমি সেই গ্যারেন্টিটা পাচ্ছ হচ্ছে সুপ্রিম কোর্টের আর্টিকেল 32-এর মাধ্যমে, যে সুপ্রিম কোর্টে তুমি কেস ফাইল করতে পারো। ঠিক আছে, রেসপেক্টিভ অথরিটির ওপরে বা লোকের ওপরে। এবার হচ্ছে এই জন্য আর্টিকেল 32-কে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলা হয়েছিল। হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন কে বলেছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। মনে থাকবে, ডক্টর বি.আর. আম্বেদকর। মনে থাকে যেন এই যাবতীয় যা বলছি, হার্ট অ্যান্ড সোল, আর্টিকেল 32। সুপ্রিম কোর্ট হচ্ছে গ্যারেন্টার। আচ্ছা, নেক্সট বলছে একটা বিল যেটা ক্রিয়েশন করছে নিউ স্টেটের। ঠিক আছে, আ বিল ফর দি ক্রিয়েশন অফ নিউ স্টেট ইন ইন্ডিয়া রিকোয়ার্ড টু পাস বাই পার্লামেন্ট কি মেজরিটি, মানে মেজরিটিটা কিরকম মেজরিটির কয়েকটা ভাগ রয়েছে। যেমন দেখো এখানেই লেখা আছে যে অপশনগুলো, সিম্পল মেজরিটি মানে যতজন রয়েছে তার থেকে, মনে করে ধরো আমি ধরে নিলাম 50 জন রয়েছে, তো 50 জন মানে 26, আর যদি 24 হয় তার মানে 26 মানে কি, জাস্ট একটা সিম্পল মেজরিটি এদিকেই ভোটটা দিচ্ছে, তার মানে সিম্পল মেজরিটি। বোঝা গেল, এটাকে বলে সিম্পল মেজরিটি। 2/3 এটা হচ্ছে জাস্ট আরেকটা নর্মস, মানে 2/3 মানে হচ্ছে যতজন প্রেজেন্ট রয়েছে তার 2/3 অংশ কিন্তু মেজরিটি দেখাতে হবে। ঠিক আছে, আরেকটা নর্মস থাকে 2/3 মেজরিটি প্লাস রেটিফিকেশন। ঠিক আছে, বা বাই হাফ অফ অল স্টেটস, মানে এটা জাস্ট ওই অ্যামেন্ডমেন্ট করার জন্য অনেক কিছুর মেজরিটির প্রসঙ্গ, সেরকম একটা প্রসঙ্গ। জাস্ট এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ডে মাথার মধ্যে লিখে রাখবে। ঠিক আছে, কত ধরনের মেজরিটি হয়, যখন আরো পড়াবো তখন আরো ডিটেলে জিনিসগুলো বলা যাবে। এবার হচ্ছে সিম্পল মেজরিটির মাধ্যমেই কিন্তু নিউ স্টেটের ক্রিয়েশন করা যায়, সিম্পল মেজরিটি। এটা হচ্ছে তোমার উত্তর। এবার দেখো আর্টিকেল যে 4 রয়েছে, ঠিক আছে, আর্টিকেল 4 এই 2 যে ব্র্যাকেটে 2, তার মানে হচ্ছে তার 4 নম্বর আর্টিকেলের 2 নম্বর ক্লজে এই জিনিসটা লেখা থাকে। আইন তো, আইনের বই তো যতই হোক। আচ্ছা, এবার হচ্ছে এখানে কি লেখা আছে যে যদি কোনো নিউ স্টেট তৈরি হয় তাহলে সেইটা আর অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন বলে ধরা হয় না, সেটাকে জাস্ট নর্মাল সিম্পল মেজরিটি হিসেবেই, মানে মেজরিটির মাধ্যমে বিল পাস হয়, ল পাস হয়, সেই নতুন স্টেটের ফরমেশন হতে পারে। ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে, জিনিসটা এইরকম ভাবেই ডিলিং হয় আর কি। বোঝা গেল? এবার দেখো হুইচ আর্টিকেল ডিলস উইথ দি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট অ্যাট দ্য লেভেল অফ স্টেট। তোমাকে আগে ভালো করে পড়ে বুঝতে হবে কোথায় বলছে। পার্লামেন্টারি সিস্টেম মানে আমাদের পার্লামেন্টারি 3 রকমের জিনিস নিয়ে তৈরি। কি কি? 3টে, দুটো সভাকক্ষ আর একজন সাইন করেন যিনি। আমাদের যদি এরকম মতন ভাবি যে প্রেসিডেন্ট সাইন করেন, তবেই একটা যে বিল রয়েছে সেই বিল অ্যাক্টে মানে আইনে পরিণত হয়। ঠিক আছে, এছাড়াও দুটো সভা রয়েছে, একটা হচ্ছে লোকসভা, একটা রাজ্যসভা। সেই রকমই পার্লামেন্টারি সিস্টেম স্টেট লেভেলে কোন আর্টিকেলের মাধ্যমে গ্যারান্টেড হয়। বোঝা গেল? যুক্তি বোঝা গেছে? আচ্ছা, প্রথমত হচ্ছে 163 আর 164 হবে এটার উত্তর। কেন? তার কারণটা হচ্ছে 163 আর 164 যে সেন্ট্রাল লেভেলে যেরকম প্রাইম মিনিস্টার তার মন্ত্রী পরিষদ সম্বন্ধে ডিলিং করে আর কি, পার্লামেন্টারি সিস্টেমটা বিয়ার করে, সেরকমই 163 আর 164 স্টেট লেভেলে সেই জিনিসটাই সিএম আর তার মন্ত্রী পরিষদ হিসেবে ডিলিং করে। এবার দেখো এখানে আরেকটা জিনিস তুমি অ্যাড করে নাও, 74 আর্টিকেল 74 আর 75 অফ দ্য কনস্টিটিউশন, সেটা কি করে, সেন্টার যে আমাদের সেন্ট্রাল যে গভর্নমেন্ট রয়েছে তার যে গভর্নমেন্টের পার্লামেন্টারি সিস্টেম, মানে লোকসভা রাজ্যসভার যে ডিলিংটা কিভাবে হবে তবে সেই সমস্ত মন্ত্রী পরিষদ সমস্ত কিছু কিন্তু আর্টিকেল 74-75 রয়েছে, তারই রেপ্লিকা হচ্ছে 163 আর 64। মনে থাকবে যা বলছি? দেখো প্রথমত দেখা, তারপর শোনা, আমি যেটা বলছি সেটা যদি তোমার সাথে ম্যাচ করে ফ্রিকোয়েন্সির সাথে, তাহলে তুমি ইজিলি জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারবে। জাস্ট সবকিছুই জানো, ঢাকা পড়ে আছে, সেটাকে জাস্ট তুলে আনা, আর কিছুই না। তাহলে 163 আর 164, অথচ তোমাকে মানে তুমি তো এখানে মাস্টার হতে আসনি পলিটির, জিনিসগুলো জাস্ট বোঝার চেষ্টা করো, জটগুলো ছাড়াও, আর কিছু না। আচ্ছা, 163 আর 64 সেন্ট্রাল লেভেল হচ্ছে 74 আর 75। ঠিক আছে, 163 আর 64 ডিল করে হচ্ছে স্টেট লেভেলে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন হচ্ছে টেনিওর অফ মেম্বার্স অফ রাজ্যসভা। যেরকম লোকসভা রয়েছে সেরকম রাজ্যসভা রয়েছে। লোকসভার মেম্বারের
টেনিওর কত 5 বছর, 5 বছর পর পর আমরা ভোট দিই, তাই তো? রাজ্যসভার টেনিওর কত 6 বছর, এটা একটা এক্সেপশন। প্রথমত কয়েকটা কথা রাজ্যসভা সম্বন্ধে বলে দিই। ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন, ঠিক আছে, তিনি এক্স অফিসিও চেয়ারম্যান, মানে এক্স অফিসিও কথা মানে হচ্ছে বাই ডিফল্ট, মানে যখনই ভাইস প্রেসিডেন্ট যিনি থাকবেন তিনি এই রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে পদে বসেন। এটা কোন আর্টিকেলে লিখে দেওয়া আছে? 64 আর্টিকেলে। লিখতে থাকো, হ্যাঁ, যা বলছি সেগুলো লিখতে থাকো। আচ্ছা, রাজ্যসভা কোন আর্টিকেলের মাধ্যমে লেখা আছে যে রাজ্যসভা বলে কিছু রইবে ইন্ডিয়ার মধ্যে? সেটা হচ্ছে আর্টিকেল 80, ঠিক আছে? তাহলে লোকসভা কততে? লোকসভা হচ্ছে 81, ঠিক আছে? আর এই যে দুটো সভা মিলে পরে যাবতীয় যা নর্মস রয়েছে সেটা লেখা থাকে 79, ঠিক আছে? এই তিনটে জিনিস মাথায় রাখো। 6 বছর হচ্ছে এর টেনিওর। রাজ্যসভা হচ্ছে স্টেট অফ কাউন্সিল, ঠিক আছে, বা কাউন্সিল অফ স্টেট, আমি উল্টো বলে দিয়েছিলাম, কাউন্সিল অফ স্টেট। কেন কাউন্সিল অফ স্টেট বলা হয়? রাজ্যসভা তুমি ডাইরেক্ট ভোট করো না, আমরা যাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করি লোকসভার মাধ্যমে, তারাই তাদের রিপ্রেজেন্টেটিভ এখানে পাঠায়। বোঝা গেল? এবার হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে পার্মানেন্ট বডি, এর কোনো আর মানে ডিজলভ হয় না, এটা কখনোই ডিজলভ না। লোকসভা ডিজলভ হয় কিন্তু রাজ্যসভা কখনোই ডিজলভ হয় না। 1/3 অফ দ্য মেম্বার, ঠিক আছে, রিটায়ার এভরি সেকেন্ড ইয়ার। মানেটা কি? 6 বছর টেনিওর, ঠিক আছে? যখন থেকে রাজ্যসভা শুরু হয়েছে, কমেন্ট করে জানিও কবে থেকে রাজ্যসভা শুরু হয়েছে, তখন থেকে প্রতি 2 বছরে এর 1/3 করে মেম্বার রিপ্লেস হতে থাকে, ঠিক আছে? রিটায়ার্ড করে আর নতুন লোক আসে, রিটায়ার্ড করে নতুন লোক আসে। প্রথম 2 বছর, ঠিক আছে, প্রথম 2 বছর কিন্তু লটারি করে দেওয়া হয়েছিল কারা কারা বেরিয়ে যাবে। তারপর যেই 6 বছর হয়ে গেছে আর কি পূর্ণ ব্যাপারটা, ক্যালকুলেশনটা, তারপর থেকে কিন্তু কন্টিনিউ হতে শুরু করেছে। ক্লিয়ার? এবার দেখো কি বলছে, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাবলিশ এক্সিস্টিং দ্য ক্লাসিফিকেশন অফ স্টেটস ইন্টু 4 ক্যাটাগরিজ। আগে যখন আমাদের এখনকার যে স্টেট ফরমেশনটা রয়েছে সেটা ছিল না, তখন ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে, স্টেটগুলোকে কতগুলো 4টে ভাগে ভাগ করা আছে, একটু পরে দেখাচ্ছি। 7তম যে অ্যামেন্ডমেন্ট 1957, সব সময় মনে রাখবে 7তম অ্যামেন্ডমেন্ট 1957, সেটা ডিল করে হচ্ছে স্টেট ফরমেশন নিয়ে। 7th অ্যামেন্ডমেন্ট 1957 abolish the existing classification of 4 category system, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, এরকম কতগুলো স্টেট ছিল তখন? কতগুলো ছিল স্টেটের সংখ্যা? 14টা স্টেট আর 6টা ইউনিয়ন টেরিটরি। আচ্ছা, একটু ছবিটা লাগানো আছে, একটু জাস্ট দেখে নাও পার্ট এ বি সি ডি তে কারা কারা থাকতো। জাস্ট কিছুই না, জাস্ট মানে ফর্মার ব্রিটিশ প্রভিন্স, ফর্মার প্রিন্সলি স্টেটস, গ্রুপ অফ, মানে মোটামুটি যে প্রিন্সলি স্টেট ছিল তাদেরকে আরেকটা পার্ট বির মধ্যে রাখা হয়েছিল, ফর্মালি স্টেটস অ্যান্ড প্রিন্সলি স্টেটস অ্যান্ড প্রভিন্স, এরকম, ঠিক আছে? আর হচ্ছে ইউনিয়ন টেরিটরি। এবার হচ্ছে দেখো ফর্মার যে প্রিন্সলি স্টেট, এটা দুটো ভাগে ভাগ ছিল, একটা হচ্ছে পার্ট বি, পার্ট সি, মানে স্টেট ওয়াইজ আর কি। ও মানে অত ডিটেলে জানার দরকার নেই, জাস্ট পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি। পার্ট এ হচ্ছে ফর্মার ব্রিটিশ প্রভিন্স, ব্রিটিশ যেখানে যেখানে নিজেদের জায়গা মানে তৈরি করেছিল সেগুলো হচ্ছে পার্ট এর মধ্যে ছিল। এটা আমি বলছি আমাদের বর্তমানের যে স্টেট রয়েছে তার পূর্বসূরি আর কি, ঠিক আছে? আচ্ছা, হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাবলিশ দ্য সিস্টেম অফ ইলেকশন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল কি জিনিস? ট্রাইব্যুনাল হচ্ছে এমন একটা জিনিস, ছোট করে একটা কোর্ট, ঠিক আছে? তো ইলেকশন ট্রাইব্যুনাল এটা মানে অ্যাবলিশ করে দিল, যে এটা অবৈধ। সেই জিনিসটা কততম অ্যামেন্ডমেন্টে হলো? 19তম অ্যামেন্ডমেন্টে। মানে ইলেকশনের কোনো ডিসপুট হলে পরে যাবতীয় যা কি বলবো জাজমেন্ট থেকে শুরু করে কেস, সেগুলো সব সুপ্রিম কোর্টেই হবে, অন্য কোনো কোর্টে হবে না। সেই জন্য ইলেকশন ট্রাইব্যুনাল বলেও কিছু হবে না। ট্রাইব্যুনাল জিনিসটা হচ্ছে ছোট একটা কোর্ট, রেপ্লিকা কোর্ট আর কি, কোনো একটা পার্টিকুলার অঞ্চলে আর কি, যদি কোনো একটা পার্টিকুলার টপিক বা অঞ্চলে থাকে সেটাকে বলে ট্রাইব্যুনাল। ক্লিয়ার? আচ্ছা, হাইকোর্টের কিন্তু সেই পাওয়ারটা কিন্তু ইলেকশন পিটিশনের পাওয়ারটা কিন্তু ভেস্টেড হয়ে গেল কোন আর্টিকেলের মাধ্যমে, কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 19তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে এখন যদি ইলেকশন নিয়ে কোনো ডিসপুট হয় শুধুমাত্র সুপ্রিম কোর্টেই তার অরিজিনাল জুরিসডিকশন রয়েছে। বোঝা গেল স্যার? আচ্ছা, নেক্সট, অরিজিনাল জুরিসডিকশন কি জিনিস? যদি কারো কোশ্চেন থাকে ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক বুঝতে পেরে যাবে কথার মানে। আচ্ছা, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কাটেল মানে কমানো, হ্যাঁ, বাতিল করা নয়, ফান্ডামেন্টাল রাইটস টু প্রপার্টি। ফান্ডামেন্টাল রাইটস অফ প্রপার্টি, আগে প্রপার্টির যে রাইটসটা সেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়তো, কত বলেছি? 12 থেকে 35, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস কোন পার্টে আছে? কনস্টিটিউশনের পার্ট 3, ম্যাগনা কার্টা বলা হয়, পার্ট 3। ক্লিয়ার স্যার? আচ্ছা, সেটা কাটেল করলো, কাটেল করেছিল হচ্ছে 25তম যে সংশোধন, ঠিক আছে, 1971, সেখানে কাটেল করেছিল, কমানো, ঠিক আছে? কাটেল মানে কমানো। আচ্ছা, এবার আমি তোমাকে ঘুরিয়ে কোশ্চেন করবো, এটার উত্তর হয়ে গেল। কেন এখানটায় ফেসে যায় মানুষ? তার কারণটা হচ্ছে এইটা হচ্ছে সেই আর্টিকেলটা যেখানে কমালো, ঠিক আছে, কিন্তু অ্যাবলিস্ট মানে উঠিয়ে দিল পুরো, মানে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে আর প্রপার্টি পড়ে না। সেটা কবে হলো? সেটা হচ্ছে, ভালো করে বুঝবে জিনিসগুলো, 44th অ্যামেন্ডমেন্ট 1978, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস অফ প্রপার্টি কত নম্বর আর্টিকেলে লেখা ছিল? 31, ঠিক আছে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে 19 এর এফ, 19 বলে যে আর্টিকেলটা রয়েছে, কি
কি জিনিস লেখা আছে এই জিনিসে, পরে যখন কোশ্চেন আসবে কোশ্চেন আকারে তখন তো পরে তো করবোই। যদি কেউ ইন কেস জেনে থাকো এখনো, তো পারলে মানে সবাইকে জানাবার চেষ্টা করো, কমেন্ট করো, ঠিক আছে, কমেন্টটা করো, ইন্টারাকশনটা বাড়বে। প্রথমত হচ্ছে 25th তাহলে কাটেল হলো ফান্ডামেন্টাল রাইটস, আর কি বলেছি আমি 44th অ্যামেন্ডমেন্ট 1978 পুরো অ্যাবলিস্টই হয়ে গেল। অ্যাবলিস্ট হয়ে কততম আর্টিকেলে এখন আছে? 300A। এখন কি আর ফান্ডামেন্টাল রাইটস হিসেবে প্রপার্টি আছে? আগে না, এখন শুধু লিগাল রাইট। মানে লিগাল রাইট মানে জাস্ট তুমি তোমার অন্য কারো জায়গা তুমি নিয়ে নিতে পারো না, কিন্তু আগে ছিল ফান্ডামেন্টাল রাইটস, মানে কেউ ছুতেও পারতো না। সেটা তো দেশের পক্ষেও খারাপ, কারণ কোনো জায়গা দিয়ে যদি রেল লাইন যায় কেউ যদি দাবি করে, ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে দেখো, হুইচ ইজ দ্য ফার্স্ট স্টেট এস্টাবলিশ পঞ্চায়েত রাজ সিস্টেম। পঞ্চায়েত রাজ সিস্টেম মানে কি? পঞ্চায়েত রাজ মানে এখনকার যেটা পঞ্চায়েত সিস্টেম দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে পঞ্চায়েতি রাজ। ক্লিয়ার? কোথায় প্রথম তৈরি হয়েছিল? রাজস্থান। উত্তরটা অনেকের করে করে মানে এমসিকিউ সলভ করে করেও মুখস্থ হয়ে গেছে। রাজস্থানের কোন ডিস্ট্রিক্টে যদি বলে কখনো? নাগৌর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, কত সালে? অক্টোবর 2, 1959। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে পঞ্চায়েত রাজ নিয়ে কয়েকটা কথা বলি। আর্টিকেল হচ্ছে একটা ডিপিএসপি আছে, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ অফ স্টেট পলিসি। ঠিক আছে, 36 থেকে 51, ঠিক আছে, ডিপিএসপি বলা হয়, পার্ট 4 এ থাকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল ফর স্টেট পলিসি। ঠিক আছে, আচ্ছা, সেই আর্টিকেলের মধ্যে আর্টিকেল 40-এ পঞ্চায়েত রাজ নিয়ে কথা বলা আছে, যে প্রত্যেকটা ভিলেজ পঞ্চায়েত ফরমেশনের কথা বলা আছে। ঠিক আছে, এছাড়াও আমাদের যে 73rd অ্যামেন্ডমেন্ট হয়েছিল, 73rd অ্যামেন্ডমেন্ট, সেখানে 1992, ঠিক আছে, সেখানে পঞ্চায়েত রাজ যে সিস্টেম সেটা এস্টাবলিশ হলো। ঠিক আছে, এইটা কিন্তু এই যে যেটা উত্তর করলে তুমি, সেটা কিন্তু এই সিস্টেম তৈরি হওয়ার অনেক আগে থেকেই শুরু হয়ে গেছিল। ঠিক আছে, সেই জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়েছে। এগুলো যা যা বললাম এই স্লাইডের মধ্যে সবকিছু ইম্পর্টেন্ট। 73rd অ্যামেন্ডমেন্ট 1992-তে পঞ্চায়েতি রাজ সিস্টেম তৈরি হলো, 3 টায়ার। ঠিক আছে, আচ্ছা, কত থেকে কত আর্টিকেলের মধ্যে আর কোন পার্টে? পার্ট হচ্ছে 9। ঠিক আছে, পার্ট হচ্ছে 9। আচ্ছা, আর 243তম আর্টিকেল থেকে 243-এর ও, এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ নিয়ে ডিল করে। ক্লিয়ার? যারা জানো তারা থামস আপ দিও। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন, জিনিসটা বুঝবে ভালো করে, এটা খুব ভালো একটা কোশ্চেন, স্টেটমেন্ট বেস কোশ্চেন। স্টেট ফাইন্যান্স কমিশন মেক্স হুইচ অফ দ্য ফলোইং রেকমেন্ডেশন ফর টু দি গভর্নর অফ স্টেট। ঠিক আছে, কিসের জন্য? দেখো, স্টেট ফাইন্যান্স, স্টেটের ফাইন্যান্স তৈরি হবে আর কি। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে প্রিন্সিপাল governing determination of taxes, duties, tolls, fees that may assign to the পঞ্চায়েত। ঠিক আছে, যা স্টেট ফাইন্যান্স কমিশন গভর্নরকে পিটিশন দিচ্ছে কিসের জন্য? রেকমেন্ডেশন জন্য, যে স্টেটের ফাইন্যান্স কিভাবে বৃদ্ধি করা যায়। ফার্স্ট যে পয়েন্টটা লিখেছে, ট্যাক্স, ডিউটি, টোলস, ফিজ, এগুলো যদি কালেক্ট করতে পারে কে? পঞ্চায়েত। অবশ্যই এটা একটা পয়েন্ট, ভ্যালিড পয়েন্ট। এছাড়া আছে মেজার্স নিডেড টু ইমপ্রুভ ফিনান্সিয়াল পজিশন অফ পঞ্চায়েত। একদম, এটাও একটা 2 নম্বর কারণ। পঞ্চায়েত কোথায় রয়েছে? স্টেট লেভেলেই রয়েছে, বুঝতেই পারছো, স্টেটেরও নিচে আর কি, মানে লোয়ার লেভেল আমি বলতে চাইছি, 3 টায়ারে। আচ্ছা, দ্য গ্র্যান্ট ইন এড, ঠিক আছে, পঞ্চায়েত ফ্রম দি কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট বলেছে। যদি সেন্টার বলতো তাহলেও একটা কোশ্চেন অ্যারাইজ করতো, স্টেট বলেছে। 3টে পয়েন্টই কিন্তু ঠিকঠাক, মানেটা বোঝা গেল যে গভর্নর স্টেট ফাইন্যান্স যে কমিশন আছে তাকে কি কি রেকমেন্ডেশন দিতে পারে, যে কোথা থেকে তুমি স্টেটের পঞ্চায়েত লেভেলের জন্য টাকা কালেক্ট করবে বা টাকা তৈরি করবে আর কি, সোজা কথায়। তো প্রত্যেকটাই স্টেট ফাইন্যান্স কমিশন ক্যান মেক ফলোইং রেকমেন্ডেশন টু গভর্নর, যে এই কারণের জন্য গভর্নর হচ্ছেন আমাদের স্টেটের মানে কি বলবো, প্রেসিডেন্টের প্রতিনিধি। এবার প্রেসিডেন্ট মানেই বুঝতে পারছো যে ফান্ড থেকে যাবতীয় যা আছে পাবলিকের মাথার ওপর যিনি বসে আছেন, পিতা আর কি, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রেসিডেন্ট। বোঝা গেল স্যার? আছে, পরবর্তী কোশ্চেনও আছে। তো এইভাবে পঞ্চায়েত টাকা কালেক্ট করে, তুমি জাস্ট এইভাবে বুঝে রাখো যে ট্যাক্স, ডিউটি দিতে পারে, টোল ফি এসবও তৈরি করতে পারে পঞ্চায়েত থেকে। এছাড়াও ফিনান্সিয়াল পজিশন তৈরি করতে পারে ইমপ্রুভ করার জন্য পঞ্চায়েত সিস্টেমে। আর কি করতে পারে? কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট থেকে কিছু গ্র্যান্ডও পেতে পারে। এই হচ্ছে পঞ্চায়েতের টাকা পাওয়ার জায়গা। আচ্ছা, নেক্সট হচ্ছে আর্টিকেল কন্টেন্টস প্রভিশন, স্পেশাল প্রভিশন ফর দ্য স্টেট অফ মিজোরাম। 371তম যে আর্টিকেলটা রয়েছে সেখানে কিছু এক্সট্রা, মানে কয়েকটা স্টেট নিয়ে এক্সট্রা কথা লেখা আছে, আমি স্লাইড অ্যাড করেছি, তুমি স্ক্রিনশট নিয়ে নেবে, লিখেও নেবে ভালো করে। আর্টিকেল 371-এর জি, এটা হচ্ছে মিজোরাম সম্বন্ধে স্পেশাল প্রভিশন, কথাবার্তা লেখা আছে, যে মিজোরামকে কিভাবে গভর্ন করা যেতে পারে, আরো জিনিস। জাস্ট কি কি লেখা আছে জিনিসটা বোঝো। 371 স্পেশাল প্রভিশন ফর ইন রেসপেক্ট অফ স্টেট মহারাষ্ট্র, গুজরাট। কি কি স্পেশাল প্রভিশন খুব একটা ডিটেলে জানার দরকার নেই, কোন আর্টিকেলের মধ্যে কে আছে সেটা তোমার পরীক্ষার জন্য আসবে। নাগাল্যান্ড হচ্ছে 371-এর এ, প্রত্যেকটাই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে, কারণ এ বি সি ডি বুঝতেই পারছো। আগে শুধু দিয়েছিল মহারাষ্ট্র গুজরাটকে, তারপর সেটা অ্যাড হয়েছে। 370 কাকে দিয়েছিল?
কমেন্ট করো, যেটা এখন যার ক্ষমতা একটু হ্রাস হয়েছে। আচ্ছা, আসাম, মণিপুর হচ্ছে 371-এর সি, পরে গিয়ে এটা দরকার আছে কেন একটু পরে বুঝতে পারবে। অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা হচ্ছে 371-এর ডি। অন্ধ্রপ্রদেশের সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্টের জন্য রয়েছে 371-এর ই, এটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, ঠিক আছে। এফে আছে সিকিম, জিতে আছে মিজোরাম, যেটা তোমার কোশ্চেন ছিল। অরুণাচল প্রদেশ আছে কোথায়, এইচে। গোয়া আছে আয়ে, আর জে হচ্ছে কর্ণাটকা। আচ্ছা, সবাইকে কেন দেয়নি, সবার দরকার ছিল না, কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য এগুলো দরকার ছিল। আচ্ছা, নেক্সট, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, সিসিআই, ঠিক আছে, বিকেম ফাংশনাল কোন বছর ফাংশনাল হলো। আচ্ছা, সিসিআই কি জিনিস, ফাংশনাল হয়েছে 2009, ফুললি ফাংশনাল তৈরি হয়েছে কত সালে, 2003-এ। দুটো আলাদা জিনিস, 2003-এ তৈরি হলো, 2009 গিয়ে অনলি ফাংশনাল, মানে কি বলবো, মানে ব্যাপারটা আরো বেশি ভাবে এস্টাবলিশমেন্ট হলো, ঠিক আছে, ফাংশনটা করতে পারলো। আচ্ছা, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বিভিন্ন যে কোম্পানি রয়েছে, পাবলিক প্রাইভেট, তাদের মধ্যে কোলাবোরেশন ঠিকঠাক করে, মানে কেউ একচেটিয়া মনোপলি যাতে না করতে পারে মার্কেটের মধ্যে, সেই জিনিসপত্র দেখে, কাউকে ফাইন দিতে পারে। এই যে ধরো ভোডাফোন বা এয়ারটেল বা আরো যা যা টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে, তাদের একচেটিয়া মনোপলি যাতে না তৈরি হয়, সেইটা দেখার জন্য চেষ্টা করে। ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, এবার একটা কারেন্টের কোশ্চেন আসছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার বর্তমানে চেয়ারপারসন কে, সঙ্গীতা, ডক্টর সঙ্গীতা ভার্মা। ক্লিয়ার স্যার, লিখে রাখবে সঙ্গীতা ভার্মা। আচ্ছা, নেক্সট পরবর্তী কোশ্চেন, অল ইন্ডিয়া সার্ভিসের চিফ প্রোটাগনিস্ট, ঠিক আছে, প্রোটাগনিস্ট মানে হচ্ছে মানে কি বলবো, যিনি এই জিনিসটাকে উত্থাপন করেছিলেন অল ইন্ডিয়া সার্ভিসের, জওহরলাল নেহরু রয়েছে অপশন, রাজেন্দ্র প্রসাদ আর ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল আর কে এম মুন্সি। সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছেন এই প্যাট্রাগনিস্টের নাম আর কি, সোজা কথায় 312 আর্টিকেলের মধ্যে তিনি অল ইন্ডিয়া সার্ভিস আগে যেটা ছিল তার বর্তমান রূপ আর কি, বর্তমানে যেটা দেখো তুমি অল ইন্ডিয়া সার্ভিস, সেটা এস্টাবলিশ করলেন, তাই জন্য তাকে ফাদার অফ অল ইন্ডিয়া সার্ভিস বলা হয়, ঠিক আছে। আরেকটা কোশ্চেন থাকবে, ফাদার অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিস, সেটা কে, পারলে কমেন্ট করো। তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল হলেন সেই ব্যক্তি যিনি এই জিনিসটাকে পার্লামেন্টে পাস করালেন, ঠিক আছে। 312 আর্টিকেলের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিসের কথা লেখা আছে। এবার অল ইন্ডিয়া সার্ভিস কোন কোনগুলো, অনেকেরই এই কোশ্চেনটা থাকে, অল ইন্ডিয়া সার্ভিস কোন কোনগুলো, মাত্র 3টে হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস, জাস্ট খাতার মধ্যে যেন লেখা থাকে, IAS, IPS, IFS, একদম ক্লিয়ারলি যেন লেখা থাকে। আর কে তৈরি করলেন এই জিনিসটা 312তম আর্টিকেলের মধ্যে, সর্দার বল্লভভাই প্যাটেল। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন, মণিপুরের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে স্পেশাল প্রভিশন কি দেওয়া আছে হিলি এরিয়াসের জন্য, দেখো 371 ABCD, ঠিক আছে। এটা তোমার কোশ্চেনটা তোমাদের জন্য দিলাম, যারা ভালো করে ওই জায়গাটা দেখেছিলে যে 371-এর কোথায় কি রয়েছে, অ্যাটলিস্ট যারা স্ক্রিনশটও করেছিলে তারা পারলে কমেন্টে গিয়ে পরে জানাবে। এছাড়াও এ তে কি আছে, বি তে কি আছে, সি তে কি আছে, ডি তে কি আছে, প্রত্যেকটা স্টেটের নাম ওয়াইজ জানিয়ে দেবে যদি ভালো লেগে থাকে, না লাগলে কোনো ব্যাপার নেই। আচ্ছা, মিনিমাম এজ বিং ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, মিনিমাম এজ জিজ্ঞেস করেছে, ঠিক আছে। 35 বছর মিনিমাম এজ লাগে কিসের কিসের জন্য, লিখে দিচ্ছি, লিখে নাও, প্রেসিডেন্ট হওয়ার জন্য, ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য, ঠিক আছে। এখানে একটা ট্রিকি কোশ্চেন আসতে পারে, প্রাইম মিনিস্টার হওয়ার জন্য মিনিমাম কত এজ লাগে, তো একটা জিনিস একটু পরে আরো কোশ্চেন পাবে, তখন আরো ক্লিয়ার হবে। প্রাইম মিনিস্টার ইজুকাল টু হচ্ছে আমাদের যে এমপি বা এমএলএ হওয়ার জন্য মোটামুটি মোটামুটি মানে যে বয়সটা লাগে সেটাই, কারণ যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি মেম্বার অফ পার্লামেন্ট হলেই প্রাইম মিনিস্টার হতে পারবেন, ঠিক আছে, বলছি সব যাবতীয় যা জিনিস। তো এমপি এমএলএ হওয়ার জন্য বয়স কত লাগে, 25 বছর, আর ভোট করার জন্য বয়স কত লাগে, 18 বছর। ক্লিয়ার, তাহলে ভাইস প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট হওয়ার জন্য 35 বছর, এমপি এমএলএ হওয়ার জন্য 25 বছর, আর 18 বছর লাগে ভোট করার জন্য। ক্লিয়ার স্যার, আর বিয়ে করার জন্য ছেলেদের মেয়েদের কত, কমেন্ট করো। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ, হলো এটার উত্তর 35 বছর, কেন বুঝতে পারলে। আচ্ছা, টার্ম হচ্ছে কাস্ট, কাস্ট যে টার্মটা সেটা কোথা থেকে ডিরাইভ হয়েছিল, কাস্ট অনেক সময় এখন কোশ্চেন হিসেবে আসছে যে কাস্ট জিনিসটা এই ওয়ার্ডটা এসছে কোথা থেকে, তো পর্তুগিজরা আমাদের দেশে আমদানি করলো কাস্ট, ঠিক আছে, সাবকাস্ট, কাস্ট, এখন অনেক কিছুতে পৌঁছে গেছে পর্তুগিজ, মনে রাখবে। ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, যখনই লর্ড রিপন এর কথা আসবে তখনই ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট এটা যেন মাথার মধ্যে আসে, যে আজকের যে পঞ্চায়েত ব্যবস্থা সেই জিনিসটাকে তিনি অনেক আগে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছিলেন, অ্যাটলিস্ট তার মানে ভিতটা স্থাপন করেছিলেন, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে, লর্ড রিপন। আচ্ছা, যে কথাটা বলছিলাম, টু ফর্মস অফ ডেমোক্রেসি, টু ফর্মস অফ ডেমোক্রেসি মানে হচ্ছে একটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল সিস্টেম। কিছু দেশ আছে যারা পার্লামেন্টারি সিস্টেম ফলো করে, আর কিছু আছে প্রেসিডেন্সিয়াল। পার্লামেন্টারি সিস্টেম আছে, এখানে প্রাইম মিনিস্টার মোটামুটি তাকে আমরা ভোট দিয়ে জেতাই, আর প্রেসিডেন্টে হচ্ছে প্রেসিডেন্টকে ভোট দিয়ে জেতাই। তো আমাদের দেশে কি প্রেসিডেন্টকে আমরা ভোট দিতে পারি, কোশ্চেন হচ্ছে আমার,
উত্তর হবে না, দিতে পারি না। তাই আমাদের দেশের যে সিস্টেমটা সেটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম। এবার তোমার দায়িত্ব হচ্ছে কতগুলো দেশের নাম, তাদের আর কি পার্লামেন্টারি সিস্টেমের মধ্যে কে কে আছে, আর কতগুলো দেশের নাম যারা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে আছে, সেটা তুমি নিজের খাতার মধ্যে লিখে ফেলবে। ওকে স্যার? আচ্ছা চলো, বোঝা গেল। এবার দেখো এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনের মধ্যে যেটা লেখা নেই সেটাই হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ কমিশন লেখা আছে 344তম আর্টিকেলে, ইলেকশন কমিশন লেখা আছে 324 থেকে 329-এ, ক্লিয়ার। ফাইন্যান্স কমিশন লেখা আছে 280-তে। এছাড়াও জিএসটি যে কমিশন রয়েছে সেটাও লেখা আছে, জিএসটি কমিশন কততে লেখা আছে 279-এ। কিন্তু এই যে প্ল্যানিং কমিশন, এটা নিয়ে আমাদের কনস্টিটিউশনে কোনো আর্টিকেল নেই, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল, সেই জন্য। বোঝা গেল? আর্টিকেলগুলো প্লিজ নোট করবে ভালো করে, হ্যাঁ। এইটাই একটা ভালো স্টুডেন্ট আর একটা মিডিয়াম স্টুডেন্ট বা যে ফাঁকি মারছে তার মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করে দেবে, যে যত তাড়াতাড়ি আর্টিকেলগুলো গ্যাদার করতে পারে। প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, মানে এটা আমি বলবো যতগুলো ভিডিওর কোশ্চেন পেলে তার মধ্যে টু দি পাওয়ার ইনফিনিটি কোশ্চেন, কারণ এটা সবাই এখানে গিয়ে আটকে যাবে। দেখো, ইলেক্টেড মানে ভোটে জেতা, অ্যাপয়েন্টেড মানে কেউ অ্যাপয়েন্ট করা, নমিনেটেড মানে কাউকে নমিনেট করা, সিলেক্টেড মানে কাউকে অনেকজনের মধ্যে সিলেক্ট করা। বোঝা গেল? তো আমাদের যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আছে তাকে কি করা হয়? প্রথমত তাকে অ্যাপয়েন্ট করা হয়, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার কেন, কে অ্যাপয়েন্ট করে? আমাদের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি আমাদের প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেন, ক্লিয়ার। আচ্ছা, এবার আমি তোমাকে কথা বললাম যে 25 বছর বয়স হলে পরেই লোকসভার মেম্বার হওয়া যায়, তাহলে কি 25 বছর হলেই প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে দেওয়া যাবে? ফাংশনালি সেটা কিন্তু উত্তর হচ্ছে ঠিক। ব্যাপারটা বোঝো, যে তুমি হয় রাজ্যসভা বা লোকসভার যদি মেম্বার হও, তাহলেও সেটা মানে সেই তোমার বাকি যারা মেম্বার রয়েছে তারা যদি তোমার নাম সুপারিশ করে, তাহলে তোমাকে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে দিলেন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হিসেবে, ক্লিয়ার। কিন্তু তুমি মনে করো ভোটে দাঁড়াওইনি, ঠিক আছে, বোঝার চেষ্টা করবে যুক্তিটা। তুমি মনে করো ভোটে দাঁড়াওইনি, কিন্তু তবু তুমি আমাদের দেশের প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারো। কিভাবে? তোমাকে অ্যাপয়েন্ট করে দিল, তোমার বাকি মেম্বাররা তোমাকে পুশ করলো আর কি, অ্যাপয়েন্ট করে দিল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হিসেবে। কে অ্যাপয়েন্ট করলেন? প্রেসিডেন্ট। কিন্তু 6 মাস তোমাকে টাইম দেবে, 6 মাসের মধ্যে হয় লোকসভা নয় রাজ্যসভা, এই দুটো সভার মধ্যে থেকে তোমাকে অ্যাজ এ এমপি হিসেবে সিলেক্ট, মানে কি বলবো, ইলেকশন জিতে সিলেক্ট হয়ে আসা আর কি। বোঝা গেল স্যার? তাহলে অ্যাপয়েন্ট, এই কথাটা কিন্তু মাথার মধ্যে যেন, যা যা বললাম সব কিন্তু মাথার মধ্যে যেন থাকে। বোঝা গেল স্যার যুক্তিটা? এইভাবে পড়াশোনা করতে হবে। আচ্ছা নেক্সট, হ্যাঁ শেষের দিকে চলে এসেছি। ফার্স্ট ল অফিসার অফ কান্ট্রি, ফার্স্ট ল অফিসার মানে হচ্ছে চিফ জাস্টিস, অনেকেই উত্তর করবে, কিন্তু অ্যাটর্নি জেনারেল হলেন ফার্স্ট ল অফিসার। ল অফিসার জিজ্ঞেস করেছে, হ্যাঁ। আর চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছেন যিনি আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছেন, ঠিক আছে, তার 31খানা জাজ রয়েছে, তার মধ্যে থেকে যিনি চিফ, ঠিক আছে, তিনি গোটা সুপ্রিম কোর্টকে চালাচ্ছেন, ঠিক আছে। বাকি 30 জন হচ্ছেন জাজ, আর তিনি হচ্ছেন চিফ জাস্টিস। অ্যাটর্নি জেনারেল, অ্যাটর্নি জেনারেলের আর্টিকেল কত? 76, ঠিক আছে, আর্টিকেল 76 ডিলিং উইথ অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কততম আর্টিকেলে লেখা আছে এর সম্বন্ধে কথা, সরি 124তম আর্টিকেলে লেখা আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড সুপ্রিম কোর্ট সম্বন্ধে কথা। আচ্ছা, লাস্ট কোশ্চেন আজকে, যে প্রেসিডেন্ট ক্যান অ্যাডভান্স মানি টু মিট আনফরসিন, ঠিক আছে, আনফরসিন এক্সপেন্সেস ফ্রম দি। ব্যাপারটা হচ্ছে কখনো যদি ডিজাস্টার চলে আসে বা কোনো এমন কিছু চলে এলো যেটা স্বাভাবিক নয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের যে ফান্ডটা প্রেসিডেন্ট ইউজ করেন সেই ফান্ডটাকে বলা হয় কন্টিজেন্সি ফান্ড। দু ধরনের ফান্ড হয়, একটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড, একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। কনসোলিডেটেড সেটা হচ্ছে জাস্ট যাবতীয় যেমন ফান্ড হয় আর কি, পাবলিক ফান্ড, ঠিক আছে, বাজেটে যা অ্যালটমেন্ট হয় সেটা হচ্ছে কনসোলিডেটেড ফান্ড। আর কন্টিজেন্সি হচ্ছে খরা, বন্যা থেকে ডিজাস্টার বা কখনো যদি যুদ্ধ লেগে যায়, সেই যে ফান্ডটা সেটাকে বলা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। তো আনফরসিন এক্সপেন্স এর জন্য হচ্ছে কন্টিজেন্সি ফান্ড। এবার দুটো আর্টিকেল আছে, একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ডের জন্য, আচ্ছা এটা হচ্ছে 267 আর্টিকেল, মনে থাকে যেন, সেটা হচ্ছে 267 কন্টিজেন্সি ফান্ড সম্বন্ধে কথা বলে, আর কনসোলিডেটেড ফান্ড হচ্ছে 266, ক্লিয়ার? ওকে, আপাতত এই ছিল মোটামুটি ভিডিও। কেমন লাগলো জানাও, সাপোর্টগুলো করো, ফিডব্যাক দাও, আর বাকি কোনো টপিকের ওপর কোনো নিয়ে আসতে হলে সেটাও কমেন্টে জানাতে পারো। বাকি যা যা কোয়েশ্চেন করলাম সেগুলো পারলে কমেন্টে গিয়ে উত্তর দাও, কমিউনিকেট করো, তাহলেই হবে। আর ভিডিও যদি মোটামুটি পিডিএফ লাগে তাহলে আমাকে বলো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, টেলিগ্রাম গ্রুপে আমরা অ্যাভেলেবেল করে দেবো, ক্লিয়ার? আপাতত আজকের মতন ছুটি, টাটা।